24 ঘন্টায় করোনায় দেশে 33 জনের মৃত্যু, আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া। করোনায় নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়েছে জাতিসংঘে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ফেরাতে চীনের মাধ্যমে নতুন উদ্যোগ নেবে বাংলাদেশ। এবং মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়ায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি। এটি নিউজ দেখছেন। নিউজ এট 6-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হক। শিরোনামগুলো শুনছিলেন, যাচ্ছি পুরো খবরে। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 5,305 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,395 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,66,383 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,549 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,78,627 জন। সারা দেশের 109টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,176টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 19,70,251টি। করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এক উপদেষ্টার করোনা শনাক্তের পর স্ত্রী সহ কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। উপদেষ্টা হু ফিক্সের দেহে করোনা শনাক্ত হওয়ার পর ট্রাম্প ও মেলানিয়া নমুনা পরীক্ষা করতে দেন। ফল হাতে পেয়ে টুইটে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ট্রাম্প। সেই সাথে পরিস্থিতি কাটিয়ে ওঠার আশাবাদও জানান তিনি। তবে 74 বছর বয়সী ট্রাম্প অনেকটা ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় করোনা ভাইরাসকে খাটো করে দেখায় সমালোচনায় পড়েছেন ট্রাম্প। মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন তিনি। নিজে মাস্ক পরা নিয়ে বলেছেন, আশেপাশে মানুষ বেশি থাকলেই তিনি মাস্ক পরবেন। হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। তারা হোয়াইট হাউসেই আছেন এবং নিজের কাজ চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প দায়িত্ব পালন করতে না পারলে কে দায়িত্ব নেবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সে দায়িত্ব পালন করবেন। তবে এরই মধ্যে ট্রাম্পের সংস্পর্শে এসেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে। এদিকে ট্রাম্প করোনা আক্রান্ত হয় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রভাব পড়বে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে চীনের গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন লিখেছেন, কোভিড-19কে খাটো করে দেখে জুয়া খেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি তার মূল্য দিচ্ছেন। এতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো তার নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সব প্রস্তুতি থাকলেও চীনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই হচ্ছে না দেশে। এ ব্যাপারে বাংলাদেশের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। বিষয়টি নিয়ে ভাবছে সরকার। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল চালাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিলে চলছে এই ভ্যাকসিনের ট্রায়াল। বাংলাদেশকে এতে অংশ নেওয়ার আহ্বান জানায় চীনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সরকার 1 মাস সময় নেয় ট্রায়ালের অনুমতি দিতে। এই সময় জাতীয় পরামর্শ কমিটিও ভ্যাকসিন ট্রায়ালের পক্ষে মত দেয়। এ মাসেই আইসিডিডিআরবি তত্ত্বাবধানে ভ্যাকসিন ট্রায়ালের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। দেশের 60টি হাসপাতালে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করেছিল আইসিডিডিআরবি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ট্রায়ালের অনুমতি দিতে দেরি হওয়ায় সিনোভ্যাক অন্য দেশকে ট্রায়ালের অন্তর্ভুক্ত করেছে। তাই এখনই ট্রায়ালে অংশ নিতে আর্থিক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। তারা অলরেডি ইনভেস্ট করে ফেলছে, তাদের তারা
ভ্যাকসিন যে স্টাডি স্টার্ট করবে তাদের কাছে ওরকম সাপোর্ট নাই। এরা কিছুদিন পরে যদি ওরা অ্যারেস্ট করতে পারে সব, এই জন্য আপাতত গভর্নমেন্ট এটাকে সাপোর্ট চাইছে। সিনোভেক বায়োটেকের ভ্যাকসিনের ট্রায়াল কি তবে দেশে হবে না? এ সম্পর্কে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ট্রায়ালের অনুমতি নিয়ে কিছুটা সময় নষ্ট হয়েছে, তবে দেরিতে হলেও ট্রায়ালের উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশ আর্থিক সহযোগিতা করবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান স্বাস্থ্য সচিব। সমাধান হয়নি, এখন দেখা যাক, আল্লাহ অপেক্ষা করে। চীনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিলে দেশের দুটি সুবিধা হতো। দেশের কোম্পানিকে তাদের ভ্যাকসিনের টেকনোলজি দেওয়ার কথা ছিল, যাতে দেশে আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সর্বস্তরের মানুষের জন্য দাম নির্ধারণ করা যেত। আর 1,10,000 ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল চীনা প্রতিষ্ঠানটি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। করোনার কারণে সারা বিশ্বেই নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে নারীর ক্ষমতায়ন। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরবর্তী সময়ে নারীকে শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনতে 4 দফা প্রস্তাবনাও তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে নারী বিষয়ক এক বিশ্ব সম্মেলনে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই বৈঠক ছিল নারী বিষয়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় এতে তার বক্তব্য দেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে নারী ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন। জানান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নারীর সক্রিয় অংশগ্রহণ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। Our women are breaking barriers and succeeding in careers that our previous generation could never imagine. Our achievements in women empowerment have earned us many global accolades. According to the World Economic Forum's Gender Gap Index, we are leading in South Asia on women's overall empowerment, ranked 50th globally out of 149 countries and 7th in political empowerment. তবে করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই ঘরে বাইরে নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করলেন তিনি। The COVID-19 pandemic has particularly aggravated the vulnerability of women. During this pandemic, women are facing discrimination and increased domestic violence. নারী ক্ষমতায়নে এখন পর্যন্ত যা অর্জন তা ধরে রাখতে এ সময় 4 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। তার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো। In the context of COVID-19, the job of female workers, including migrant workers across the global supply chains and other major employment sectors, must be protected so that they are not further marginalized and financially excluded. শেখ হাসিনা এই সময় অঙ্গীকার করলেন 2041 সালের মধ্যে বাংলাদেশের কর্মক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান। On this 25th anniversary, I would like to pledge to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, I thank you all. ঢাকা। টোকেনের ভিত্তিতে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়ার কার্যক্রম চলছে। গেল কয়েকদিনের ভোগান্তি কিছুটা কমেছে, তবে কেটে রাখা রিটার্ন টিকিটের সিরিয়াল নাম্বার পেতে বিলম্ব হওয়ায় শঙ্কা এখনও কাটেনি প্রবাসীদের। এদিকে ইকামার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে তৈরি জটিলতাও কিছুটা রয়ে গেছে। শুক্রবার সকাল 9টার দিকে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে টিকিট ইস্যু শুরু হয়। এদিন সি সিরিয়ালের 100 টোকেনধারীকে টিকিট দেওয়ার কথা থাকলেও আগের দিন না পাওয়াদের মিলিয়ে মোট 200 জনকে ইস্যু করা হয় টিকিট। গেটের বাইরে টোকেনের জন্য প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা ছিল না ঠিক, তবে টিকিটের খোঁজে এসেছিলেন টোকেনধারী ছাড়াও আরও কয়েকজন। লম্বা সিরিয়াল না থাকলেও সৌদি থেকে কেটে রাখা রিটার্ন টিকিটের সিরিয়াল পেতেই এদিন যত অপেক্ষা। শঙ্কার মাঝেও কিছুটা স্বস্তি, কফিলের মাধ্যমে বৃদ্ধি করা গেছে ইকামার মেয়াদ। কফিলের সাথে যোগাযোগ করেছি, আমার বন্ধু বান্ধব দিয়ে যোগাযোগ করাইয়া ওখানে টাকা পাঠাইছি, টাকা পাঠানোর আমার ছুটি বৃদ্ধি করছে। 10 দিন পরে আর কি এই সিরিয়াল পাইছিলাম, ভিতরে ঢুকছি, তো এখন ঢুকিয়েও তো কোনো কাজ হইলো না, বলতে আছে টিকিটের সিরিয়াল নাম্বার পায় না। আকামা অনেক দাম,
প্রতি মাসে 800 রিয়াল করে দিতে হয় ওই দেশের গভর্নমেন্টকে। এর জন্য মালিকরা একটু পিছনে আর কি। এখান থেকে 2 জন ট্রান্সফার করলো অন্যখানে, তাহলে 2 জনের আকামা কম আসতেছে, 100 টাকা আসতেছে, আবার এই আকামাই 12,000 রিয়াল আসতেছে। প্রবাসে ফিরতে না পারলে দেশে কিছু করার ব্যর্থ চেষ্টাও করেছেন অনেকে। আবার করোনা পরিস্থিতিতে সৌদি গিয়ে আগের কাজই যে মিলবে তা নিয়েও আছে শঙ্কা। অভিযোগ আছে ইকামা বৃদ্ধি নিয়ে তৈরি জটিলতা নিয়েও। আমি আজকে 1 বছর ধরে আসছি ভাই, আমি এখন দাঁড় করে চলতেছি, কিন্তু এখানে কোনো কর্ম পাই না। আমি চিন্তা করছি কোনো কাজ কাম করে চলুম, কিন্তু আমরা প্রবাসে কোনো কাজই পাই নাই। যে কোনো জায়গায় যে আমাদের কোনো কেউ কোনো অ্যালাউটই করে না। বাংলাদেশ তো কিছুই করার নাই, বাংলাদেশে পুরাই বেকার। তো ওখানে যদি যাও কিছু হয় তাও তো আমাদের জন্য, আমাদের আর্থিকের জন্য, আমাদের জীবনযাপনের জন্য চলতেছে। শনিবার ডি সিরিয়ালের টোকেনধারীদের টিকিট ইস্যু করবে সৌদি এয়ারলাইন্স। 4 অক্টোবর থেকে নতুন করে টোকেন দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশ সীমান্তের কাছের সেনা সমাবেশ অনেকটাই দূরে সরিয়ে নিয়েছে মিয়ানমার। দোষ ঢাকতে বাংলাদেশের বিরুদ্ধে একই অপপ্রচারের চেষ্টা চালিয়েছে দেশটি। এদিকে নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনের পরপরই রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া নতুন উদ্যমে শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পুড়ছে মিয়ানমার। রাখাইন, চীন সহ কয়েক রাজ্যে চলছে অস্থিরতা। গ্রামে গ্রামে জ্বলছে আগুন, মানুষ গুম, এমনকি হত্যার অভিযোগ আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার আশঙ্কা প্রকাশ করেছেন মিয়ানমারে নতুন করে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, which may constitute further war crimes or even crimes against humanity. It is troubling that a number of satellite images and eyewitness accounts indicate that areas in northern Rakhine have been burnt in recent months. এর মধ্যে ঘনিয়ে এসেছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ভোট দিতে পারছেন না রোহিঙ্গারা। বিভিন্ন রাজ্যে নির্বাচন স্থগিত করার দাবিও উঠেছে। এরকম পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কথা বলা দূরে থাক, জয়েন্ট ওয়ার্কিং কমিটির কোনো কার্যক্রম নেই মিয়ানমারের পক্ষ থেকে। সব মিলে বাংলাদেশ তাকিয়ে আছে মিয়ানমারের 8 নভেম্বরের নির্বাচন সম্পন্ন হবার দিকে। নভেম্বরেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কার্যকর করতে যেমন মিয়ানমারকে তাগিদ দেওয়া হবে, তেমনি চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় উপায়ে রোহিঙ্গাদের ফেরাতে চাপ তৈরি করবে ঢাকা। আমাদের পজিশনটা আগের মতোই থাকবে, অর্থাৎ আমরা বাইল্যাটারাল ট্র্যাকে আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা যে ট্রাইল্যাটারাল ট্র্যাকটা হয়েছে চায়নার সাথে, সেটাও আমরা রিইনভিগোরেট চেষ্টা করব করার, এবং মাল্টিল্যাটারালি আমাদের যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, হিউম্যান রাইটস কাউন্সিল, এইসব জায়গা এবং সিভিল সোসাইটি অ্যান্ড এই যে লার্জার যে প্লেন আছে, সেখানেও আমাদের যে তৎপরতা সেটা আমরা অব্যাহত রাখবো, যাতে করে মিয়ানমার এনাফ আপনার প্রেশার ফিল করে টু শো সাম রেজাল্টস। এদিকে বাংলাদেশ সীমান্তে হঠাৎ সেনা সমাবেশ করার পর পিছু হটেছে মিয়ানমার। বাংলাদেশ বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগ করার পরেই সেনা সদস্যদের অনেকটা ভেতরে সরিয়ে নেয় তারা। সিকিউরিটি কাউন্সিলে আমরা যে যোগাযোগ রেখেছি, যে আপডেটটা জানিয়ে, তখন তারা বলেছে যে না, তাদের এই আগের চেঞ্জ ওভার হচ্ছে, আর যেহেতু ওখানে এডিশনাল সন্ত্রাসী হচ্ছে, সেই কারণে তারা একটু মোর কেয়ারফুল। সীমান্তে সেনা সমাবেশের অভিযোগ ঢাকতে বাংলাদেশের নামেও পাল্টা অভিযোগ দেবার চেষ্টা করেছে মিয়ানমার। দেশটির প্রভাবশালী একটি পত্রিকা এ সংক্রান্ত মিথ্যা খবর ছাপানোর পর সেটিকে ভিত্তি করে প্রতিবেশী আরও কিছু দেশের গণমাধ্যম একই প্রোপাগান্ডা চালায়, যদিও বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে বাংলাদেশ। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ষড়যন্ত্র, এর সমাধানে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ ও বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির প্রতিবাদে গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আজকে যে মিয়ানমারের কাছে তারা একবারে নতজানু হয়ে গেছে, এটা হচ্ছে যে কারণ হচ্ছে যে তাদের কাছে কোনো অবস্থান নেই, আন্তর্জাতিকভাবে কোনো অবস্থান না কারণে শুধু বাংলাদেশ নয়, অনেকগুলো দেশেই আপনার কর্তৃত্ববাদী যে শাসন, সেই শাসনগুলোকে টিকিয়ে রাখার জন্য জাতীয় আন্তর্জাতিক একটা চক্র কাজ করছে, এবং এটা তাদের উদ্দেশ্যেই করছে। অভ্যুত্থানের মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়ায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
সে সময়ে চাকুরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশ নেয়ারা জানান, 1977 সালের 2 অক্টোবর রাতে সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় বিমান বাহিনীর অনেক সৈনিক ও অফিসারকে। পরে কোর্ট মার্শালের নামে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অনেকের। 1977 থেকে 1981 এই 4 বছরে 19 বার সামরিক অভ্যুত্থানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সশস্ত্র বাহিনীর 1400 থেকে 1600 সদস্যের। চাকুরিচ্যুত ও নানা মেয়াদে সাজা ভোগ করেন অনেকে। ভুক্তভোগীদের দাবি, অফিসার ও সৈনিকদের বিনা বিচারে হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার। একই সঙ্গে যারা বিনা দোষে চাকুরিচ্যুত হয়ে সাজা ভোগ করেছেন তাদের পূর্ণ মর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বহাল করার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। জিয়ার আমলে 19টা কু হয়েছে, এই 19টা কুই সাজানো। এই কু নাটক করে তারপরে যে কোনো মুক্তিযোদ্ধা অফিসার যারা খেতাবপ্রাপ্ত তাদেরকে ধরে এনে ভিকটিম বানাই দিয়েছে। এয়ারফোর্স ওই ইন্টেলিজেন্সে নিয়ে ওখানে টর্চার করার পরে কোর্টে নেয়। কোর্টে নেওয়ার পরে আবার ওখানে কোনো কিছু শুনতে চায়নি, তারা না শুনেই 4 বছর সাজা ডিক্লেয়ার করে দিচ্ছে। আমরা মরার আগে অন্তপক্ষে জেনে যেতে চাই যে আমি নির্দোষ ছিলাম, আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নিউজ এট 6 এর সময় হলো, এবার একটা বাজেট স্টিল বিরতি নেবার। সঙ্গেই থাকুন, এরপর আরো থাকছে। হাজারীবাগে বাবার নৃশংসতার জন্য দায়ী ঋণের বোঝা এবং বন্যা আর নদী ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রাম গাইবান্ধাবাসী। চব্বিশ ঘন্টায় করোনায় দেশে 33 জনের মৃত্যু, আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া। করোনায় নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়েছে জাতিসংঘের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ফেরাতে চীনের মাধ্যমে নতুন উদ্যোগ নেবে বাংলাদেশ। এবং মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়ায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি। বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 6-এ। শিরোনামগুলো শুনছিলেন, যাচ্ছে অন্যান্য খবরে। রাজধানীর হাজারীবাগে ব্যবসায়ী বাবা কেন তার 2 সন্তানের গলায় ছুরি চালালেন, এ প্রশ্নের সুরাহা হয়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এর পেছনে রয়েছে দারিদ্র্যের হতাশা। বিস্তারিত একে আজাদের রিপোর্টে। ঢাকা মেডিকেলে বাঁচার জন্য লড়াই করছে 14 বছরের রোজেন এবং তার বাবা ব্যবসায়ী জাভেদ হোসেন, যিনি রোজেনের গলায় ছুরি চালিয়েছিলেন। হাজারীবাগের বটতলার নিজ বাসায় বুধবার বিকেলে স্ত্রীর সামনেই এই ঘটনা। ব্যবসায়ী জাভেদ হত্যা করেন নিজের 6 বছরের কন্যা রোজাকেও। কেন হন্তারক হয়ে উঠলেন পিতা? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বেশ কিছুদিন ধরে জাভেদের ব্যবসায় মন্দা, তার উপর 6-7 লাখ টাকা ঋণের বোঝা। এ নিয়ে দাম্পত্য কলহ, যার চূড়ান্ত পরিণতি নৃশংস ঘটনা। স্ত্রীর সাথে সন্তানদের নিয়ে এক ধরনের বচসার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে রাগত অবস্থায় সে ছেলেকে মারছিল, নিজের ছেলেকেই মারছিল। তখন স্ত্রী যখন এটার প্রতিবাদ করে, তখন তার যে মেয়ে ছিল, মেয়েকে কাটার দিয়ে আঘাত করে গলায়। দোকান থেকে আইসা কয় কি পোলা ছেলে গোসল করে আইসা কয় কি করছো রাস্তায়, কুই ছাড়ারে জাবরায় ধরছে, ধরেই মারছে। সন্তানদের গলায় ছুরি চালিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান ব্যবসায়ী জাভেদ। বছরের পর বছর যে সন্তানদের মায়া মমতায় আগলে রাখেন, কেন তাদের প্রতি সহিংস হলেন? বিভিন্ন কারণে, আমি বলবো পারিবারিক কারণে বা সার্বিক তার ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ ছিল, সেই কারণে তার মানসিকভাবে পর্যুদস্ত ছিল। এমনিই পর্যুদস্ত হয়ে গেছে, তারপরে দেনা কিভাবে শোধ করবে। তারপরে এই সন্তান তা ভাবলো যে এদেরকে একা রেখে উনি কেন চলে যাবে পৃথিবী ছেড়ে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।
5 দিনের রিমান্ড শেষে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর সহ 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বিকেলে কড়া নিরাপত্তায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের আদালতে তাদের হাজির করে পুলিশ। সেখানে আসামি সাইফুর, অর্জুন ও রবিউল 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন বলে জানা গেছে। এর আগে গত সোমবার তাদের 5 দিন করে রিমান্ডে পাঠানো হয়। এই 3 জন ছাড়াও মামলার রিমান্ডে থাকা 5 আসামি 5 দিন করে রিমান্ডে আছেন। এদের মধ্যে আগামীকাল আসামি রাজন, আইনুল ও মুহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না নদী বেষ্টিত 2 জেলা কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর। এমনিতেই করোনার প্রভাব, এর উপর কয়েক দফা বন্যা এবং নদী ভাঙন। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার ভাঙন অব্যাহত। ফলে প্রতিদিনই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার। তছনছ হয়ে যাচ্ছে সুখের সংসারও। উলিপুর উপজেলার থেতরাই, বজরা ও রাজারহাটে তিস্তার ভাঙন সবচেয়ে বেশি। ব্রহ্মপুত্র ভাঙছে উলিপুর, হাতিয়া, রাজীবপুর এবং কুড়িগ্রাম সদরে যাত্রাপুর এলাকায়। পানি উন্নয়ন বোর্ড বলছে এই জেলায় ভাঙন হচ্ছে 25টি স্পটে। কিছু নাই, কারো জমা জমি নাই, 40 ঘরের মতো ভাঙি গেছে। ভাঙে যা আস্থা পথে যে আসি জমা জমি ভাঙি নিয়ে গেছে, খাই কি, কোনটা ছেড়ে কি করে। একই পরিস্থিতি পাশের জেলা গাইবান্ধাতেও। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, বাঙালি ও করতোয়া সহ কয়েকটি নদ নদী প্রবাহিত এই এলাকায়। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। গত কয়েক বছর ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ধারাবাহিকভাবে বন্যা হচ্ছে। এর কারণ হিসাবে স্থানীয়রা মনে করেন উজানে ভারী বৃষ্টিপাত যেমন বেড়েছে, এর পাশাপাশি নদীগুলোর গভীরতাও কমেছে। আর এর ফলে নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা এলেই পানি দুকুল ছাপিয়ে যায়। আসলে নদীর গভীরতা খুবই কমে গেছে এবং আমি মনে করি গভীরতা কমার কারণেই কিন্তু বন্যা একটা বড় বিষয়। প্রায় 400 পরিবার এখন পর্যন্ত নদী ভাঙনের সম্মুখীন আমাদের 4টা ওয়ার্ডে। এবার সুন্দরগঞ্জে ভাঙন হচ্ছে সবচেয়ে বেশি। স্মরণকালের ভাঙন অব্যাহত থাকায় হরিপুর ইউনিয়নের কাশিমবাজারের পাকা রাস্তা, বেশ কিছু দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বসতবাড়ি সহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 1200 লোক ছিল এই ওয়ার্ডটা। নদী কত দূর ছিল? নদী আরো পূবে ছিল, অনেক পূবে ছিল। ওই সত্তা দেখা যায় না, ওখানে পর্যন্ত এই গ্রামটা ছিল। শুকনো মৌসুমে যে চরাঞ্চল ধু ধু মরুভূমির মতো, বর্ষায় সেখানে বন্যা এবং নদী ভাঙনে অসহায় মানুষ। এসব এলাকায় টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এই নদী দিয়ে পানি যাবে, বন্যা আসবেই, আমাদের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে, এটার মধ্যে আর মাপ নাই। ঘর বাড়ি তুলের পাইনি, বিটে বাড়ি নাই, অর্ধেক আছে অর্ধেক নাই। বান্ধি দিলে তো পাইছে, যে টুকি আছে ওই টুকিতেই থাকতে পায়। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, গাইবান্ধা। বাঙালির রসনায় এখন ইলিশ থাকছেই। ভরা মৌসুমে ইলিশ বিকোচ্ছেও দেদারছে। নদী বা সাগর থেকে আসা ইলিশ বাজার ঘুরে গিয়ে পড়ছে আপনার পাতে। কোন ইলিশ কিনছেন তা জানতে থাকতে হয় কিছু অভিজ্ঞতা। কিভাবে চিনবেন স্বাদের ইলিশ, জানাচ্ছেন ফেরদৌস রহমান। 4 টন ইলিশ চলে এসেছে পাতিপুকুর মাছ বাজারে। হাওড়াতেও গিয়েছে, হাওড়া মাছ বাজারেও গিয়েছে, পাতিপুকুর মাছ বাজারেও চলে এসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখিয়ে দেবো সেই ইলিশ এখানে রয়েছে। সেই ইলিশ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে, আমরা যেরকম দেখছি। পুজোর আগে বাংলাদেশের ইলিশ উপহার পেয়ে এমন গদগদ ওপার বাংলার রসনাবিলাসীরা। ইলিশের গন্ধে যখন বাংলাদেশের বাতাস মম, তখন প্রতিবেশী হিসেবে স্বাদের ভাগাভাগি হতেই পারে। তবে আমাদের বাজারে কত ইলিশ সেই অঙ্কের হিসেবে গানি। এখানে হিসেবটা হলো ইলিশের সাইজ কেমন, আসছে কোথা থেকে, আর সবার উপরে ইলিশের স্বাদ কেমন। আর একটু সূক্ষ্ম করে বললে ইলিশটা পদ্মার না মেঘনার, নদী না সমুদ্রের, তা নিয়েও আলোচনা তর্ক। নদী বা সমুদ্রের ইলিশে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। একেবারে জহুরির চোখ ছাড়া এসব বের করে আনা কঠিন। নদীর ইলিশের আকার কিছুটা টর্পেডোর মতো, এর ঘাড় মোটা, রং উজ্জ্বল এবং রূপালী। অন্যদিকে সমুদ্রের ইলিশ কিছুটা লম্বাটে গড়নের, ঘাড় তুলনামূলক পাতলা, চোখ লালচে আর গায়েও কিছুটা লালচে আভা থাকে। সার্ডিন এবং চৌক্কাও বাজারে বিক্রি হয় ইলিশ নামে। সমুদ্র উৎস হলেও এগুলো আদতে ইলিশই নয়,
যত মিঠা পানির মাছ তত টেস্ট বেশি এবং সেটা হলো চকচকে এবং একটু মানে এটা রূপালি এবং এটা টর্পেডোর মতো। সমুদ্র থেকে যেসব মাছ ধরা হয় সেগুলো একটু লম্বাটে হয়, একটু গ্রেইশ থাকে সমুদ্রে থাকা অবস্থায়, এবং কিন্তু নদীতে অর্থাৎ পদ্মায় যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো একটু লম্বাটে হয় কিন্তু একটু উজ্জ্বল থাকে। ভোজন রসিক যিনি, তিনি তো পুষ্টি খোঁজেন পরে, স্বাদ আর ঘ্রাণই তার কাছে মুখ্য। পুষ্টিতে তফাৎ নেই, তবে স্বাদ এবং গন্ধে তারতম্য ঘটে ইলিশের উৎসের কারণে। যখন একটা যদি জাটকা মাছ আপনি খান তখন কিন্তু টেস্ট পাবেন না। তারপর যখন যখন সমুদ্র থেকে যখন ডিম শুরু হয়েছে, মানে শুরু হবে এরকম মানে ম্যাচিওর হয়েছে কেবল, তখনকার টেস্ট একরকম, আর ডিম যখন এসে যায় তখন কিন্তু আর এক রকম টেস্ট, আবার যখন ডিমটা ছেড়ে দেয় তখন কিন্তু আর এক রকম টেস্ট। তো সবচেয়ে বেশি টেস্ট হচ্ছে যখন সে ডিম আসার আগে। তাই বলে সমুদ্রের ইলিশ যে একেবারে স্বাধীন তা কিন্তু নয়। নদীর ইলিশ কিছুটা ভালো হলেও সমুদ্রের ইলিশ কিনেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ নামদার ইলিশ তা স্বাদে গন্ধে সব সময়ই অতুলনীয়। ব্র্যান্ডিং এর জন্য পদ্মা ইলিশ বা চাঁদপুরের ইলিশ সেই হিসাবে হয়তো ব্র্যান্ডিং করা যেতেই পারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ইলিশ ধরা হোক না কেন, সেই ইলিশের স্বাদ এবং গুণাগুণের মধ্যে ওরকম আহামরি কোনো পার্থক্য থাকে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। যাচ্ছে অন্যান্য খবরে। যমুনা সেতুর পশ্চিম পাশের সয়দাবাদে ট্রাক চাপায় এক ইন্টার্নি চিকিৎসকের মৃত্যু হয়েছে। আরাফাত পাঠান নামে ওই চিকিৎসক সিরাজগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্ন করতেন। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে কলেজ আসার পথে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন আরাফাত। এ সময় একটি ড্রাম ট্রাক বেপরোয়া এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আরাফাত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কর্মচারী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমান সংস্থাগুলো। করোনা মহামারীর কারণে বিমান চলাচল দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বিমান সংস্থাগুলো। আশা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নতুন করে অর্থ বরাদ্দ পেলে সে ক্ষতি পুষিয়ে নেবে। তবে করোনাকালীন জরুরি অর্থ বরাদ্দের বিষয়টি আটকে যায় মার্কিন কংগ্রেসে। এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে থেকে কোটি কোটি ডলার পেয়েছে বিমান সংস্থাগুলো। আমেরিকান এয়ারলাইন্স জানায় 19,000 কর্মী ছাঁটাই করবে তারা, আর 13,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পিরোজপুরের বিল অঞ্চলে প্রায় 200 বছর ধরে ভাসমান পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মৌসুমী সবজির চারা, আর এর মাধ্যমে ব্যবস্থা হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। জেলার নাজিরপুর ও নেসারাবাদ উপজেলায় অধিকাংশ সময় 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে থাকা জমিতে উৎপন্ন হয় কচুরিপানা ও বিভিন্ন প্রজাতির শ্যাওলা। সেগুলো ব্যবহার করে কৃষকেরা ভাসমান পদ্ধতিতে উৎপাদন করছেন লাউ, কুমড়া, শসা, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজির চারা। প্রথমে বিশেষ কৌশলে কচুরিপানা দিয়ে 180 ফুট লম্বা ও 2 থেকে 3 ফুট গভীর ভাসমান বীজতলা তৈরি করেন কৃষকরা। পরে এর উপর সারি করে সবজির বীজ ও অঙ্কুরিত চারা স্থাপন করা হয়। কৃষকরা যাতে মানসম্পন্ন সবজির চারা তৈরি করতে পারে এজন্য তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। নিউজ এট 6-এ আবারও সময় হলো আরেকটা বাজেট স্টিল বিরতি নেবার। সঙ্গেই থাকুন, এরপর আরো থাকছে। তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ইইউ। এবং কাল বাফুফে নির্বাচন, 21 পদে লড়ছেন 47 প্রার্থী।
বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 6-এ। এবারে শুরুতেই দেশের বাইরের খবর। ভূমধ্য সাগরে গ্রিসের সঙ্গে বিরোধে উস্কানি ও চাপ সৃষ্টির অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পূর্ব ভূমধ্য সাগরে এককভাবে কোনো কর্মকাণ্ড না চালাতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। শুক্রবার ভোরে ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দের এক বৈঠকের পর একথা বলেন তিনি। এর আগে ভূমধ্য সাগরে উত্তেজনা প্রশমনে একটি টেলিফোন হটলাইন স্থাপন করে তুরস্ক ও গ্রিসের সেনাবাহিনী। তেল ও গ্যাসের অনুসন্ধানে চলতি বছরের শুরুতে ভূমধ্য সাগরে জাহাজ পাঠায় তুরস্ক। তখন থেকেই গ্রিসের সঙ্গে বিরোধ চরমে। গ্রিস ও সাইপ্রাসের দাবি, ভূমধ্য সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানের মাধ্যমে তাদের সমুদ্র সীমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তুরস্ক। আন্তর্জাতিক মধ্যস্থতায় 3 দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। নভেম্বরের মার্কিন নির্বাচনকে ঘিরে আগে থেকেই উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। তার উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাদের ভীতি আরও বেড়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের পুঁজি বাজার ও তেলের বাজারের বিক্রি বন্ধ হয়ে গেছে। নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণ ও বন্ডের দিকে ঝুঁকছেন মানুষ। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়িয়ে চলতে চাচ্ছেন। তারা কোথায় বিনিয়োগ করবেন তা অনেকাংশেই নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে করোনা সামলাবেন তার উপর। লক্ষণ যদি হালকা হয় আর ট্রাম্প যদি দ্রুত সেরে ওঠেন, তাহলে বাজারে স্থিতিশীলতা আসবে। সেই সঙ্গে বিজয়ী যোদ্ধা হিসেবে তার অভিজ্ঞতাকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিপক্ষে নির্বাচনী প্রচারে কাজে লাগাতে পারবেন ট্রাম্প। এবারে খেলার খবর। আগামীকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2020-এর নির্বাচন। রাজধানী সোনারগাঁ হোটেলে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বাফুফের কার্যনির্বাহী কমিটির 21 পদের জন্য 47 জন প্রার্থী এবার লড়াই করবেন। ভোট দেবেন 139 জন কাউন্সিলর। সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতির জন্য 2 জন, 4 জন সভাপতি পদের জন্য লড়বেন 8 জন প্রার্থী। আর কার্যনির্বাহী সদস্যের জন্য 15 পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 34 জন। বহুল আলোচিত নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। যদিও শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাদল রায়। তবে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের ব্যালট পেপারে বাদল রায়ের নাম রয়েছে। এদিকে সিনিয়র সহসভাপতি পদে আব্দুল সালাম মুর্শিদির বিপক্ষে লড়বেন আরেক সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। 20 এপ্রিল বাফুফের নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত হয়েছিল। ক্রিকেট, আইপিএলের খবর। আইপিএলে আজ রাতে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। চেন্নাই ও হায়দ্রাবাদের বর্তমান অবস্থা একই রকম। 3 ম্যাচ খেলে 2 দলই একটি করে জয় পেয়েছে। নেট রান রেটে এগিয়ে থেকে হায়দ্রাবাদের অবস্থান পয়েন্ট টেবিলের 7 নম্বরে, আর শেষের অবস্থানটা সাবেক চ্যাম্পিয়নদের। তবে চেন্নাইয়ের জন্য সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আম্বাতি রাইডু এবং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অন্যদিকে টপ অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে থাকলেও মিডল অর্ডারের ব্যর্থতায় জয় পাচ্ছে না হায়দ্রাবাদ। সঙ্গে বোলারদের পারফরম্যান্সও ধারাবাহিক নয়। তবে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাসে এগিয়ে থাকছে হায়দ্রাবাদ। যদিও চেন্নাইয়ের বিপক্ষে জয়ের পরিসংখ্যানেও যোজন পিছিয়ে তারা। 13 বারের লড়াইয়ে 10 পরাজয়ের বিপরীতে মাত্র 3 বারই জিতেছে তারা। এরই সঙ্গে শেষ করব এখনকার নিউজ এট 6। তার চলুন এক নজরে শিরোনামগুলো দেখে নিই আরেকবার। 24 ঘন্টায় করোনায় দেশে 33 জনের মৃত্যু, আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া। করোনায় নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়েছে, জাতিসংঘে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ফেরাতে চীনের মাধ্যমে নতুন উদ্যোগ নেবে বাংলাদেশ। মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়ায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি।
হাজারীবাগে বাবার নৃশংসতার জন্য দায়ী ঋণের বোঝা। বন্যা আর নদী ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রাম গাইবান্ধাবাসী। তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ইইউ। এবং কাল বাফুফে নির্বাচন, 21 পদে লড়ছেন 47 প্রার্থী। এই ছিল নিউজ এট 6 এর সঙ্গেই থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজে। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *N এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।